নমস্কার, শুভ সকাল। স্বপ্নের করিডোরে আয়োজিত সাহিত্য আড্ডায় আপনাদের সকলকে স্বাগত। আজকে আমাদের সঙ্গে একজন বিশিষ্ট অতিথি রয়েছেন, আপনারা সকলেই তাকে চেনেন। আমাদের সকলের প্রিয় কবি অরণ্যা সরকার মহাশয়া, এবং তিনি এই সময়ের একজন জনপ্রিয় কবি। শুধু কবিও নয়, সাথে একটি পত্রিকার সম্পাদকও বটে। তো যাই হোক, তার সঙ্গে আলাপ করিয়ে দিই আপনাদের। আসুন কিছু কথার মাধ্যমে তার কাছ থেকে কিছু কবিতা আলোচনা আমরা শুনে দেব। নমস্কার দিদি, আপনাকে আমাদের পত্রিকার স্বপ্নের করিডোরে আয়োজিত সাহিত্য বাসরে আপনাকে স্বাগত। নমস্কার। নমস্কার দিদি, প্রথমেই বলি যে দিদি একটু কাছে আসুন। দিদি, আপনার শৈশবের কথা বলুন কিছু। প্রথমেই যারা দেখছেন তাদের আমার শুভেচ্ছা রইল নতুন বছরের জন্য। আগামীতে সবার সময় খুব ভালো কাটুক, সৃজনে কাটুক, ভালোবাসায় কাটুক, সেটা চেয়েই আজকের আমার কিছু কথা, খুব সামান্যতম কিছু কথা জয়ন্তের আয়োজনে যে আজকে শুনতে চলেছেন তার জন্য আমি কৃতজ্ঞ সবার কাছে। আমার ছোটবেলা বা শৈশব অন্য একটা দেশে কেটেছে। সেটাকে অন্য দেশ বলা ঠিক নয়, আমার দেশেরই একটি টুকরো। আমার জন্ম বাংলাদেশে, তো সেখানেই শৈশব কেটেছে। শৈশবটা সত্যি শৈশবের মতোই ছিল, একটু একাকিত্ব ছিল। প্রকৃতির মধ্যেই বড় হয়েছি আমি, একটু নির্জন ছিল। তখন মনে হতো যে আমার চারপাশে আরও সবাই থাকলে হয়তো খুব ভালো হতো। পরে বুঝেছি এই নির্জনতা আমাকে অন্য কিছু উপহার দিয়েছে, যা হয়তো ভেতরে আত্মস্থ ছিল। খুব একা লাগতো, একা একা মানুষ হয়েছি শুধুমাত্র প্রকৃতির সান্নিধ্যে। দূরের বাঁশবাগান থেকে ছুটে আসা হাওয়া, বা কোনো বটগাছের তলায় পড়ে থাকা বটফল, এগুলো খুব টানতো। দুপুরের ঘুঘু ডাক বা একটা ক্লান্ত শালিখের ঠোঁট ফাঁক করা ছবি, সেগুলো দেখে দেখে বড় হয়েছি এবং খুব একা একা বড় হয়েছি। সেগুলোর ভেতরে যে কবিতাগুলো ছিল তখন তো বুঝিনি, একটা সময় এসে সেই ছবিগুলো কবিতা হিসেবে আমার সামনে এসেছে। তারপর অন্য দেশ, মনে হয়েছিল দেশটা অন্যরকম হবে, কিন্তু কাঁটা তার পার হওয়ার পরে মনে হলো একই তো, তাহলে আলাদা কোথায়। একটা ধাক্কা এলো প্রথমে, নতুন দেশ, নতুন আবহাওয়া, আবার বড় হওয়া, অন্যরকমভাবে বড় হওয়া, এবং তার অনেক পরে কবিতার আশা। কবিতা বোধহয় আমার ভেতরে জন্ম নিচ্ছিল খুব চুপিসারে, এবং সেই চুপিসারেই এসেছে এই তো ছোটবেলা। কি অসম্ভব ভাবে বলতে পারেন দিদি, আপনি কিভাবে পারেন আমি জানি না। মানে আপনি কথাগুলো বললেন, মনে হলো এটাই একটা কবিতা। এগুলো কি মানে আগে থেকে বানানো ছিল না, বা নিজের থেকে বলেন স্বতঃস্ফূর্তভাবে? সত্যি অদ্ভুত লাগে। আপনি আপনার লেখাও যেরকম অসাধারণ, কথাও সেরকম। আচ্ছা, তারপরে লেখালেখিটা কখন থেকে শুরু হলো? মানে স্কুল কলেজ থেকে, না তারপরে? ওই যে বললাম, আমি একটু অন্তর্মুখী ছিলাম, চিরকালই একটু অন্তর্মুখী ছিলাম। কথা খুব কম বলতাম। কথার না, কৃষ্ণনগরে কখন এলেন? হ্যাঁ বলছি, কথার চাষ হতো ভেতরে ভেতরে। ওই যে বতর আসা বলে না, তো জমিতে যেমন করে বতর আসে, মনেও বোধহয় আসে। তো সেই মাটিটা তৈরি হচ্ছিল ভেতর ভেতর। ফলন শুরু হলেও বলতে পারি আমার 2000 সালে প্রথম বই প্রকাশ হয়। আচ্ছা, কৃষ্ণনগরে আসা 9-এর দশক। তখন থেকে স্কুল কলেজ সবটাই কৃষ্ণনগরে, তারপর কলকাতা, এবং এখন দুর্গাপুর। আচ্ছা আচ্ছা, কৃষ্ণনগর, আমি একটা প্রশ্ন করছি আপনাকে, এটা অন্যরকম সাহিত্য ছাড়া। আচ্ছা, কৃষ্ণনগর, নবদ্বীপ, এই এলাকাগুলো আমারও একটু যাতায়াত আছে, একটু মফস্বল মতন, মানে আমাদের দুর্গাপুর বা কলকাতার মতো নয়, কিন্তু একটা অন্যরকম ভালো লাগা আছে। কিন্তু
আপনার কি কি মত হ্যাঁ, বলুন? সেটা আছে একটা পাড়া কালচার, যেটাকে আমরা হারিয়ে ফেলেছি বলি। এখনো তরকারির বাটি নিয়ে এবারে ওবারে আদান প্রদান হয়, সন্ধ্যাবেলা একটা আড্ডা বসা, এই ওর বাড়িতে যাওয়া, যেটা এবং মানুষজন ভীষণ আন্তরিক, মানে আপনি যেমন মনে করুন, আমি দেখেছি একটা মানে রিক্সাওয়ালা, সে যাচ্ছে, সেও জিজ্ঞেস করে যে কোথায় যাবেন, কোন পাড়ায় যাবেন, এত সুন্দর গল্প করে, আমি সত্যি খুব প্রাণিত হই। হ্যাঁ, আমরা খুব একটা এখন তো অভ্যস্ত নই, এবং আমাদের মনেও একটা সংশয় হয় যে এই লোকটা কেন আমাকে জিজ্ঞেস করছে, বা এই আমার হাঁড়ির খবর কেন নিচ্ছে। আমরা অস্বস্তিতে ভুগি আর কি, আমাদের ভালো লাগে না হয়তো অনেক সময়। তো সেটা কিন্তু কৃষ্ণনগরে রয়েছে। সেটা সত্যি একটা আন্তরিকতার চিহ্ন তো বটেই। আমাদের মানিয়ে নিতে অনেক সময় অসুবিধে হলেও এটা কিন্তু আমরা হারিয়েছি। অকারণে মানুষের কথা জিজ্ঞেস করা, তুমি ভালো আছো কিনা, সেটা তো হয় না এখন। আমরা সন্দিগ্ধ হয়ে পড়ি কেন লোকটা জিজ্ঞেস করছে, কিন্তু এটা আমাদের দীনতা, মানসিক দীনতা। ঠিক, একদম তাই, সত্যি তাই, এটা একদম আমাদের দীনতা। তো তারপরে আপনার স্কুল কলেজ থেকে আপনি বললেন যে কলেজে লেখালেখি শুরু, কবিতা। হ্যাঁ, কলেজ থেকে লেখালেখি শুরু, কিন্তু সেরকম ভাবে প্রকাশ হয়নি। পত্রপত্রিকায় লেখা আমার ৯ দশকের শেষের থেকে, আর ২০০০ সালে প্রথম বই প্রকাশ হয়। আচ্ছা, না আমি যদি একটা কথা বলি, আপনাকে প্রশ্ন করি, যে কবিদের যদি দশকে ভাগ করা হয়, তাহলে আপনাকে কোন দশকে রাখবেন? আমাকে সাধারণত ০ দশকে ফেলা হয়, যেহেতু ২০০০ সাল থেকে আমার ওই বই প্রকাশ আর কি। সেই জন্য ০ দশকের কবি হিসেবেই ধরা হয়। তবে আমার লেখালেখি কিন্তু ৯০ দশক থেকেই শুরু, প্রকাশটা কম হয়েছে। আচ্ছা, কবিতা তো আপনি তো প্রচুর লেখেন, তো আপনি গল্প খুব ভালো লেখেন, গল্প লেখাও হাত, কোনটাতে বেশি স্বচ্ছন্দ, আপনার ভালো লাগে কোনটা? একটা সময় না গল্প লিখবো এটা আমি ভাবিনি, তার কারণ আমার লেখাও খুব সংহত লেখা এবং ছোট লেখা। বড় লেখাতে ভয় পাই আমি। বড় লিখতে পারবো, যে একটা গল্প সম্পূর্ণ লিখতে পারবো, এইটা আমি কখনো ভাবিনি। তবে হয়ে গেছে, আমার প্রথম গল্প প্রকাশ হয় দিবারাত্রির কাব্য পত্রিকায়, এবং সেটা খুব, ওটা যে গল্প হয়েছে সেটাও আমি বুঝতে পারিনি। পিঁপড়ে বলে একটি গল্প প্রথম প্রকাশ হয়, তো আমি পাঠিয়েছিলাম, দিবারাত্রি কাব্য প্রকাশ করে, তারপর থেকেই গল্প লেখা শুরু আর কি। আচ্ছা, ঠিক আছে, একটা কবিতা শুনি তাহলে একটা, তারপরে আবার প্রশ্ন যাচ্ছে। প্রকৃতি বলছিলাম যে আমার ভেতরে এমনভাবে আছে যে যা হয়তো আমার কবিতার ক্ষেত্রে মানে শিক্ষক আমি বলতে পারি। আমার সেরকমভাবে প্রথাগত শিক্ষা নেই, কোনো বড় কবির পায়ের তলায় বসে দীক্ষা নেওয়ারও সুযোগ কখনো ঘটেনি। আমার যা সবটাই প্রকৃতির স্বতঃস্ফূর্ত, এবং তাকে আমি প্রকৃতির নির্যাসী বলতে পারি। এবং নির্জনতা, রবীন্দ্রনাথ তো সেইটাই, হ্যাঁ, আমার নির্জনতার ফসল সবটাই। তো সেইভাবে প্রকৃতি বা গাছ কিভাবে আমার চেতনায় আছে, এবং তারা কিভাবে নিবিড়ভাবে আমাকে সান্নিধ্য দেয়, সেটা এই কবিতাটার মধ্যে আছে। আমি বলি, বৃক্ষ। একজন বৃক্ষ রোজ বিকেলে আমার ঘরে আসে, ঘণ্টাখানেক, সঙ্গে চা চলে। আধপোড়া নাভির গল্পটাই যে উপসংহার, এই অনিবার্য উচ্চারণের পর কুঞ্জ কথা, গ্যালিলিও, চিদাকাশ, ব্ল্যাক হোল, উষ্ণায়ন, রাজারানী এবং ভবিতব্যের লম্বা শ্বাস। ঘাড়ে গলায় পাউডার ছড়িয়ে আমরা বেড়াতে বেরোই, কাঠচেরাইয়ের মিহি শব্দ সঙ্গ নেয়। যেতে যেতে প্রশ্ন করে, বনসৃজন বা বৃক্ষরোপণ রচনা কি এখনো লেখা হয়? মুহূর্ত দিয়ে মুহূর্ত চাপা দিই, আর কত ইচ্ছে, মৃত্যু সুযোগ হারায়। ভাবতে ভাবতে হাঁটি, বৃক্ষকে নাথ বলতে চাই, বলা হয় না। সে বলে, দাও তোমার অপুষ্টির মেঘ, বলো তেতে ওঠা গল্পগুলো, উগড়ে দিই ধুধু শোকের হই হই সহ জীবন তৈজস। শ্মশানের নিম গাছটা বলে, হে এবার নির্বাচনে কি কি অফার চলছে?
আমিও বৃক্ষ, দুজনেই সেই হাসিটা হাসি। ফেরার পথে চপ বেগুনি গন্ধ সেঁটে থাকে, ফিরি একা, আলো জ্বালি না, দেখি ইনডোর প্ল্যান্টে প্ল্যান্টে জ্বলে আছে অসংখ্য চোখ। আমার পা দুটো ডুবে যাচ্ছে টবের সংগ্রামী হতাশায়। এই যেমন একটা বৃক্ষ চেতনা, যে বৃক্ষটি আমার সঙ্গে সঙ্গে থাকছে, আমার রাজনৈতিক চেতনার সঙ্গে থাকছে, আমার সুস্থতা অসুস্থতার সঙ্গে থাকছে। এই বৃক্ষ আছে বলেই আমার নির্জনতা ফুটে উঠছে অন্যভাবে। আবার একই সঙ্গে এই সময়ের পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে সেই বৃক্ষটিকে খুঁজেও পাচ্ছি না আমি। তখন মনে হচ্ছে আমার ভেতরে তো কোনো গাছ নেই, আমি আঁকড়ে ধরবো কাকে? এইভাবে প্রকৃতি। আচ্ছা, আমার একটা প্রশ্ন, আপনার কবিতায় আমি একটা দেখেছি, মানে একটা অদ্ভুত শব্দ চয়ন, তো সেগুলো কি আপনি মানে কি সুন্দর সুন্দর শব্দ চয়ন, সেগুলো কোথা থেকে আসে আপনার মাথায়? সেগুলো কি আপনি মানে ডিকশনারি দেখে বার করেন, নাকি সচেতন মানে অন্য কিছু ভাবে মাথায় আসে? দেখো, কবিতার দুটো অংশ আছে আমার মনে হয়। একটা আসে, কি বলবো, একটা আসে এমনভাবে, কবিতা তো আসলে সেই জিনিস যা আমাদের ভেতরকে নাড়িয়ে দেয়, আমরা বেজে উঠি। সেই বেজে ওঠা কিছু দৈব লাইন আমাদের ভেতরে আসে। তারপরের অংশ কি? তারপরের অংশটা হচ্ছে নির্মাণ। নির্মাণ। সেটা হয় চর্চায়। যে যত বেশি চর্চা করে তার সেই নির্মাণে তত বেশি দক্ষ হয়ে ওঠে। তবে ওই যে কিছু শব্দ বা কিছু লাইন দৈব তাড়িত হয়ে আমাদের ভেতরে চেতনাকে নাড়া দিচ্ছে, আমরা বেজে উঠছি এবং বাজাতে সাহায্য করছি। কিভাবে বাজাচ্ছি? কবিতার মধ্যে দিয়ে। এবার স্বতঃস্ফূর্ততা থাকেই। আমার শব্দচয়ন, আমার কবিতা খুব বেশি নির্মাণের নয়, অনেকে বলেন মেধার, তো সেটা তো একটা অংশ থাকেই। তবে শব্দচয়ন খুব স্বতঃস্ফূর্তভাবে আমার আসে। আমি ডিকশনারি কখনো দেখিনি আজ অব্দি, কবিতা লিখতে গিয়ে কখনোই ডিকশনারি দেখিনি। যা আমার ভেতরে স্বতঃস্ফূর্তভাবে আসে আমি সেটাই লিখি। হ্যাঁ, নির্মাণ কিছু থাকে অবশ্যই। কিন্তু আমি এটা আপনাকে জিজ্ঞেস করছি আরেকটি প্রশ্ন, তো আপনার মনে আপনি কি পড়াশোনা বিস্তর করেন মনে হয়, দেশি বিদেশি কবিতা বা কিছু আপনাকে এমন কিছু যেটা অনুপ্রাণিত করে, সেরকম কিছু আপনি বলবেন কি, যে নতুন যে যারা লেখালেখি করছে তাদের জন্য? পড়াশোনা করাটা ভীষণ জরুরি। আমি যে খুব একটা পারি তা নয়, পড়াশোনা সেই পড়াশোনা আমার পক্ষে হয় না, হয়ে ওঠে না। কিন্তু মানে ছোটরা যারা বলছো, যাদের কথা তুমি বলতে চাইছো, যে তাদের জন্য কি? না, দেখুন, আমি আরেকটা প্রশ্ন এর সঙ্গে যুক্ত করছি আপনাকে, মানে আপনি একটু মানে নিরপেক্ষভাবে বলবেন, যে যারা ফেসবুকে কবিতা লিখছে তাদের কবিতা কেমন হচ্ছে, বা লিখেই কি সাথে সাথে ফেসবুকে পোস্ট করা উচিত? দেখো, যে কোনো শিল্পই না সাধনার জিনিস, খুব চট করে কিছু পাওয়া যায় না। তবে আমাদের মধ্যে যে প্রবণতাটা এখন দেখা দিয়েছে, আজের লিখতে এসে কালকেই বিখ্যাত হতে হবে এবং কি কি পদ্ধতিতে হবে, তার জন্য প্রত্যেকেই আমরা নিজের মতো করে কিছু পদ্ধতি বের করে নিচ্ছি এবং সেই পদ্ধতি অনুযায়ী এগোচ্ছি। তো আমার যেটা মনে হয়, কবিতাও সাধনার জিনিস। কবিতা যেমন নিভৃতের, আবার তার প্রকাশটাও জরুরি আছে। আমি তো পাঠকের জন্যও লিখি কিছু নিভৃতে, এবং আপনি এটাও বলতে চাইছেন কি সাথে, যে নিজের আনন্দ পাওয়াটা? অবশ্যই 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 সেটা তো রয়েছে, এবং সেই আনন্দটাকে আমি অন্যের সঙ্গে ভাগ করে নিতে চাই বলেই আমি অন্যকে কবিতাটাতে পড়াতে চাই। এবার সেখানে বিখ্যাত হতে সবারই ভালো লাগে। তুমি ফেসবুকের কথা যেটা বলছো, এই যে হঠাৎ বিখ্যাত হওয়ার একটা পদ্ধতি কিন্তু ফেসবুকে কবিতা পোস্ট করে সেই কবিতা সবাইকে শোনানো। এইবারে আমরা কি ঠিকঠাক জানতে পারছি আমার কবিতাটা কেমন হচ্ছে? সবাই তো অপূর্ব, সুন্দর, অসাধারণ লিখছে। এবার সেই লেখা থেকে আমরা কি বুঝতে পারছি যে আমাদের লেখাটা কতটা ঠিকঠাক হচ্ছে? সবসময় কিন্তু পারছি না। ওই ভালোটা শুনতে শুনতে আমরা অভ্যস্ত হয়ে যাচ্ছি, তখন আত্মবিশ্লেষণের রাস্তাটা কিন্তু একদম বন্ধ হয়ে যাচ্ছে। ঠিক এই কথাটাই আমি বলছি, যে আপনাকে একটা প্রশ্ন আমি বলছি, আমরা যেভাবে, আমি যখন কবিতা লিখতে আসি, আমি শ্যামাপদ রায়ের
সময় অসময় পত্রিকায় লিখতাম, তখন ক্লাস 9-এ পড়ি। তো উনি আমাকে এরকমও বলেছেন, আমি কবিতা লিখেছি, ছিঁড়ে দিয়েছে বা বলেছে এটা হয়নি তোমার কবিতা, তুমি আবার লেখো। হ্যাঁ, তো তখন খুব রাগ হতো, কিন্তু ভাবতাম যে সত্যি হলো না কি, তাহলে আবার একটু পড়াশোনা করি, আর একটু পড়াশোনা করি। তখন এই জয় গোস্বামী পাতলা পাতলা ছোটি বইগুলো পাওয়া যেত। তো এই যে যেটা আপনি বললেন যে এই যে মানে আলোচনা করা বা সমালোচনা, এটাও ভীষণ দরকার। অবশ্যই জরুরি। আমাদের বড়রা যারা রয়েছেন তারা বলবেন এবং আমরা সেটা শুনবো, সেটা দুতরফেই দরকার আছে। তারা বলছেন না, তার কারণ আমরা নিতে পারছি না, আমরা অসহিষ্ণু হয়ে উঠছি, একদমই তাই। সেই জন্য তারা বলছেন না, এবং আমাদের উচিত সেটা শোনা। আত্মবিশ্লেষণ ভীষণ জরুরি। আত্মশ্লাঘা যেমন সবসময় অপ্রয়োজনীয় আমি বলছি না, তেমনি আত্মবিশ্লেষণটা ভীষণ জরুরি। তার মানে আপনি কি এটা বলতে চাইছেন যে মনে করুন নতুন যারা লিখছেন তাদের উচিত কোনো কাউকে একটা, যারা অগ্রজ, তাদেরকে একটু কবিতাটাকে একটু শোনানো বা একটু সংশোধন করা, কোথায় ভুল ত্রুটি হচ্ছে এগুলো? অবশ্যই অবশ্যই। নিজে যখন লিখি তখন তো আমি একটা দিক থেকে আলো ফেলি, এবার সেই কবিতাটাই যখন আমি সবাইকে শোনাচ্ছি তখন অনেকগুলো আলো এক জায়গায় এসে পড়ছে, অনেকগুলো দেখার দৃষ্টি এক জায়গায় এসে পড়ছে, সেখান থেকে যে বিশ্লেষণটা হচ্ছে সেটা অনেক, তার বৃত্তটা অনেক বড়। তো আমার যেটা মনে হয়, নিজের ছোট্ট বৃত্ত থেকে সবসময় বড় বৃত্তের মধ্যে যাওয়া এবং সেখান থেকে নিজেকে দেখা, তখন বোধহয় আত্মশুদ্ধির একটা পথ আমরা দেখতে পাবো। খুব সুন্দর বলেছেন। আচ্ছা দিদি, আরেকটা মানে যেটা জিজ্ঞেস করছিলাম, যে কোন ধরনের কবিতা আপনার বেশি ভালো লাগে এবং কবিতার ফর্ম সম্বন্ধে কি আপনি সচেতন, বা ছন্দ? কবিতার ফর্ম তো একটা প্রয়োজনীয় জিনিস, অবশ্যই কবিতার একটা টেকনিক্যাল পার্ট তো অবশ্যই রয়েছে। তবে ওই যে আমি প্রথমত বলি এবং শেষেও একই কথা বলবো, যে কবিতা আমাকে বাজিয়ে যায় বা নাড়িয়ে দেয় ভেতর থেকে, সেই কবিতাই আমার ভালো লাগে। কোনো স্পেশাল কবিতা ভালো লাগে এটা আমি সবসময় বলি না, তার কারণ আমি মানে কবিতা ভালো লাগে যখন, তখন সেই কবিতার সূত্র ধরে কবিতে পৌঁছই আমি। এক কবির সব কবিতা যে আমার ভালো লাগছে তা তো নাও হতে পারে, আমি কবিতাকে ধরে কবির কাছে পৌঁছই। বাহ, খুব সুন্দর বললেন। তো না সেরকম কিরকম আরো আমি বলছি যে হ্যাঁ, এবার যেটা বলছি যে আমার প্রত্যেকের তো একটা নির্দিষ্ট জ্বর থাকে, তো আমারও আছে। তো আমি একটু সংহত লেখায় বিশ্বাসী, শব্দের দোতনায় বিশ্বাসী, যেগুলো আমি করতে পারি আর কি। আমারও তো সীমাবদ্ধতা আছে, আমি যেটা পারি সেটা অবশ্যই সেটা আমার ভালো লাগার দিক। এবার সেই দিকগুলো যে কবিতার মধ্যে আমি পাই সেগুলো আমার শুনি কিরকম, সেইটা তো সবসময় বলা যায় না। না আমি বলছি যারা বিশিষ্ট কবি, মানে বিখ্যাত কবি, তারা বিখ্যাত কবির ওই যে বললাম কবিতার সূত্র ধরে জয় গোস্বামী আমার খুব প্রিয় কবি, শঙ্খ ঘোষ প্রিয় কবি, জীবনানন্দ ভীষণ দূর লাগা কবি। যখন মানে ছোটবেলা থেকে যখন জীবনানন্দের ওই লাইনগুলো বোঝার মতো ক্ষমতা আমার নেই, সেই সময় সেই কবিতাগুলো পড়ে একটা ঘোর তৈরি হতো, সেই ঘোরের মধ্যে থাকতে ভালো লাগতো, কিচ্ছু বুঝতে পারছি না কিন্তু সেই ঘোরটা তৈরি হচ্ছে। তেমনিভাবে শক্তি চট্টোপাধ্যায় আসছে, তাহলে আমি পরবর্তীতে বুঝেছি যে শুধুমাত্র জীবনানন্দীয় ঘোর যে ভালো লাগছে তা নয়, অন্যরকম কবিতাও তো ভালো লাগছে। তখন থেকে বুঝি যে কবিতা প্রথম ভালো লাগার বিষয়, তারপরে কবি। আচ্ছা, আরেকটা বলছি যে তাহলে আমি যদি প্রশ্ন করি আপনাকে, যে আপনার কাছে কবিতার সংজ্ঞা কি, আপনি তাহলে কি বলবেন? কবিতার কোনো নির্দিষ্ট সংজ্ঞা নেই। না, আপনার কাছে কবিতা কি? আমার ব্যক্তিগত কবিতা চেতনা হচ্ছে আমার ভেতরে যা হচ্ছে, আমি যা দেখছি এবং যা দেখছি না, তার প্রকাশ আমি শব্দের মাধ্যমে যেভাবে ফুটিয়ে তুলতে পারছি, সেটাই আমার কাছে কবিতা। হ্যাঁ, আমার দেখা দৃশ্য, আমার অদেখা দৃশ্য, আমার ভাবনা, আমার ভাবনার বাইরের অবচেতনে যা রয়েছে ছায়ার মতো, সেই সবটা যদি আমি, সবটা পারা যায় না যখন আমি শব্দের মানে গাঁথুনিতে তুলে ধরতে পারি, সেটা কবিতা, সেটাই আমার কাছে কবিতা। আবার কয়েকটা কবিতা শুনি আপনার কাছে।
দিদি আপনার ওই বইটা আনলেন না, পাখিদেরও কি পাখিরাও কি ভোট দিতে যাবে। কি ভালো কবিতা। হ্যাঁ, এবার কবিতা কত ভাবে আসছে, যে কবিতার প্রসঙ্গে তুমি যেটা বলছিলে, কবিতা কত ভাবে আসছে। এখন কবিতা, তখন কবিতা, সেদিনের কবিতা, নানান রকম। তো কবিতা এই সময় কেমনভাবে এসছে সেটাই বলছি। যা দেখো ডার্ক রুমে, দৃশ্য 1। কবিতা কেমিস্ট্রি ক্লাসের। সম্পর্ক নুন লেবু গন্ধরাজে ভেজানো। যাচাই শব্দটির বড় জেল্লা বেড়েছে। পচা গন্ধগুলো স্থির হতে হতে ভিনটেজ। ম্যাচিওর ফার্নেস ক্লাস খুলছে বিবর্তনের। কুসুমে কুসুমে চরণ চিহ্ন রাখত যে সুন্দর, লক্ষ্মী প্রকল্পে সে বড় ব্যস্ত। জিও মধ্যপন্থা, জিও আমাদের লেগে থাকা। দৃশ্য 2। তর্কে নেই পরজীবী পালিশ। পূর্বাভাস এত মনোযোগী করে, ফিরে যায় ভুল বানানের সত্যিটুকু। বসন্ত ফুটে ফুটে জীবাণুমুক্ত। চোখের উপর রোজ চোখ জন্ম, গুলে যাচ্ছে আবিষ্কার ও অবগুণ্ঠন। সতর্ক অক্ষরে হিসেবে সজ্জায় কবিতাও ক্রমশ চতুর ও চরণাশ্রিত। তো কবিতা এভাবেই আসছে। আমার কবিতার একটা লাইন ছিল, কবিতা কখন গিরগিটি হচ্ছে কখন টুপি হয়ে যাচ্ছে, সেটা আমরা বুঝতে পারছি না। তো কবিতাকেও আমরা কিভাবে ব্যবহার করছি নিজের প্রয়োজনে, তাকে গিরগিটি বানাচ্ছি, কখনো মাথার ছাতা বানাচ্ছি। তো এইটা খুব কষ্টদায়ক দিক একটা। আচ্ছা দিদি, যেটা বলছিলাম, আচ্ছা পড়ুন আরেকটা, আরো কয়েকটা কবিতা শুনি। প্রশ্ন করো। না না, হ্যাঁ। আচ্ছা আরেকটা জিনিস, অনেকে বলে যে কবিতা, আপনার কি মত পাঠক সম্বন্ধে? কবিতা কি দীক্ষিত পাঠকের জন্য না সামগ্রিকভাবে সকলের জন্য? কবিতা সকলের জন্য নয়। কবিতা কি সবাই ভালোবাসে? আমার বলার কথা নয়, আমি বলছি বলে এটা নয়। কবিতা কি না, সবাই তাহলে কি, ভালোবাসে? তাহলে না পড়ে না, কিন্তু একটা সময় তো পড়তো, রবীন্দ্রনাথ থেকে শুরু করে যে 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 পরিমাণ মানুষ পড়তো, এখন কি কবিতা থেকে মানুষ বিমুখ হয়ে যাচ্ছে? কবিতার লেখকের সংখ্যা এখন অনেক বেড়েছে, এটা খুব সত্যি কথা। পাঠকের সংখ্যা সেভাবে বেড়েছে কি? বাড়েনি। পাঠকের যারা সংখ্যা লেখালেখি বাড়েনি। করছে তারাই বেশি, তারাই পড়ছে, এবং তারা সবাই সবার কবিতা পড়ছে না। তারাও সবাই সবার কবিতা পড়ছে না। রবীন্দ্রনাথের সময়ের পাঠক এবং এখনকার সময়ের পাঠক এক নয়। সময় পরিবর্তিত হয়েছে, নানান সমস্যা জর্জরিত হয়েছে মানুষ, অনেক সমস্যা থেকে উত্তীর্ণও হয়েছে। সময়কালটা পাল্টে গেছে। তো এবার কবিতা পড়ার সংখ্যা কিন্তু আগাগোড়াই কম ছিল। কবিতা তো একটা নির্জন অনুভূতির দিক, এবং সেই অনুভূতির দিকে সাধারণ মানুষ কি সবসময় যেত না। গল্পের পাঠক হয়তো বেশি ছিল, কবিতার পাঠক কম হবে, সেটা খুব স্বাভাবিক। ভালোবেসে কবিতা পড়ার লোক কম হবে, সেটাও খুব স্বাভাবিক। তো প্রশ্নটা কি ছিল জানো? মানে দীক্ষিত পাঠকের জন্য না দীক্ষিত পাঠকের জন্য কিনা, এইটা সবসময় বলা যায় না, জানো তো। এবার কিছু মেধাদীপ্ত কবিতা তো থাকে, সেই কবিতাগুলো পড়তে গেলে আমাকেও কিন্তু সেই কবিতা পাঠের যোগ্য হয়ে উঠতে হবে। অনেক কবিতা আমরা দেখি নানান রকম রেফারেন্স থাকে, সেই রেফারেন্সগুলো যদি আমরা না পড়ি, আমরা কবিতাগুলোকে ধরতেই পারবো না, বুঝতেই পারবো না। তবে কি কবিতা তাহলে কেউ পড়বে না? কবিতা তো আনন্দের জন্য কবিতা পড়া হয়। যখন তোমার জীবন আমার জীবনের সঙ্গে যুক্ত হচ্ছে এবং আমার কথা কেউ বলে দিচ্ছে, তখন যে ভেতরে আনন্দ পাচ্ছে পাঠক, সেই আনন্দটাও তো সে নিচ্ছে। এ তো আমার কথা। রবীন্দ্রনাথের অনেক কথাই যখন মানুষের আমার কথা হয়ে উঠত, হ্যাঁ, তখন আমরা তো বলি যে আমাদের জীবনের প্রত্যেকটা অনুভূতির কথা রবীন্দ্রনাথ লিখে গেছে। রবীন্দ্রনাথ তো যেটা বলেইছিলেন যে আমার কবিতা গল্প থাকবে না, কিন্তু আমার গান, মানুষ গান চিরকাল থেকে। এবার তখন ওই মানুষটি আপন হয়ে উঠছে। তাহলে এই মানুষগুলোর জন্যও তো কবিতা থাকে। তাহলে দীক্ষিত পাঠকও যেমন আমাদের দরকার, শুধুমাত্র আনন্দ পেয়ে কবিতা পড়বে তেমন পাঠকও তো দরকার। তার মানে আপনি আপনার কাছে যে, মানে আপনি বলতে চাইছেন যে সব রকম কবিতাই দরকার, মানে সাধারণ মানুষের জন্য কিছু। এবার দেখো, সব রকম কবিতা তো থাকবেই, সবাই তো একরকম কবিতা লিখবে না। মেধাদীপ্ত কবিতা যারা লেখে
তারাও যে একটা খুব সরল সাধারণ কবিতা লিখছে না তা নয়। কবিতা যেমন সব রকমের থাকে, পাঠকও তেমনি সব রকমের থাকে, যে যেটা নিতে পারে। শুনি, আমার কবিতা শুনি। নমস্কার, শুভ সকাল। আপনারা সকলকে স্বাগত স্বপ্নের করিডোরে আয়োজিত সাহিত্য আড্ডায়। আজকে আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট কবি অরণ্যা সরকার। খুব সুন্দর আলোচনা করছেন কবিতা নিয়ে। আমাদের সঙ্গে থাকুন। সকলকে আমাদের আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা। কিছু আপনাদের প্রশ্ন থাকলেও জানাতে পারেন। দিদি, কবিতা পড়ুন। এবার আমি একটা অন্য প্রসঙ্গে যাই। ধর্ম চেতনা আমাদের কেমন ছিঁড়ে খুঁড়ে খাচ্ছে আমরা সবাই জানি, সেটা থেকে বেরোতেও পারছি না। আবার সেটার মধ্যে পুরোটা ডুবে থেকে নিজেদের রক্তাক্ত করে ফেলছি যখন দেখছি, তখন নিজের প্রতি ঘেন্নাও আসছে অনেক সময়। তো সেই ধর্মকে আমার কিছু প্রশ্ন ছিল। তিনি কেমন আছেন? সেই ধর্মবোধ তিনি কেমন আছেন? হে ধর্ম, আপনাকে, আপনার নিরাসক্ত রেটিনায় একটা সাবধানী ছবি জমে উঠছিল। একটা মেয়ের ঝনঝন নেমে পড়ল নিরীহ নেগেটিভে। তার শৈশব ঘুরঘুর করত বোরখা পরা বাড়িওয়ালির পায়ে পায়ে। সনাতন হিন্দু ধর্ম শিক্ষা হাতে সে একাই ক্লাস করত। বাকিরা অন্য ঘরে দুলে দুলে আলিফ জবরা বে জবর বা। ইফতারের ছোলা পেঁয়াজে ঈদের সেমাইয়ে কোনো তর্জমে ছিল না। সে এখন সংখ্যাগরিষ্ঠের রোদে প্রখর পরমা। বড় টিপে বাটিকে ব্লকে কাঁথার কুহকে ঝমঝম। পুজোর নাড়ু হাতে সে আর মিনু বা সুরাইয়ার বাড়ি যায় না। নামাজের সময় হলে যায় নামাজ পেতে দেয় না রহিমা চাচি। তার নাগুলো চড়ে বসেছে আপনার মেধার চূড়ায় অস্বস্তির রঙে। সে দেখছে খাবার থালায় উঁকি দিচ্ছে লাল চোখের লালা। ফ্রিজের মাংসে ফুটছে আগুন। শরীরের ছায়া কারণ হচ্ছে দলিতের মৃত্যু। শরীয়ত ও সংঘ বদলে দিচ্ছে কাকা চাচাদের। তার লেখাগুলো পাচার হচ্ছে আপনার নৈশব্দে। মেয়েটি ফুঁ দিয়ে বড় করছে তার অসহায় সর্বনাম। পাথর হয়ে যাওয়া পদ্ম ছুঁড়ে মারছে আপনার দক্ষ আঙুলে। এবার আপনি বাবলা কাঁটার উপর ছবি বানাচ্ছেন, অন্য ছবি। একটা আস্ত দৃশ্যের মধ্যে ডুবতে ডুবতে ফিরে তাকাচ্ছেন মেয়েটির চোখে। সে বলছে, লিখুন, আমাদের নিষেধ ছিল, নিজস্ব গোপন ছিঁড়ে আনতো না ধর্মের আকশি। লিখুন, আমাকে প্রথম গোলাপ দিয়েছিল আখতার হোসেন। নাজনীনের প্রেমিক ছিল নিখিল নিয়োগী। লিখুন। এবার ঈশ্বরকে একটু প্রশ্ন, তিনি কেমন আছেন? প্রশ্নটা তাকে রাখছি, কিন্তু বলছি অন্য কথা, তার পরিস্থিতির কথা। আমার যা মনে হলো আর কি। ঈশ্বরকে তাড়া করতে করতে এগিয়ে যাচ্ছে মুহূর্ত মৃত্যু। কালো পিছল রাস্তা তৈরি হচ্ছে। জান্নাত ডাকছে, হ্যান্ডলুম খাঁচা ডাকছে। এক যুদ্ধ উপর করে অন্য যুদ্ধে মিশিয়ে দিচ্ছি। ঈশ্বর গতি সামলাচ্ছেন, মহাশক্তিকে ডেকে তুলছেন। দাঁত মাজতে মাজতে সকালগুলো চলে যাচ্ছে। ভাতের পাতে খানিকটা পলাশ বেড়ে দিয়ে ম্যাজিকের পায়ে মাথা কুটছি। কি যেন হবে ভাবতে ভাবতে সেদ্ধ ডিমের ভেতর ঢুকে যাচ্ছি। রাস্তাটা আরো কালো, পিছলে যাচ্ছে দৃশ্য। ঈশ্বর হাঁপিয়ে উঠছেন। টুকরো মৃত্যুগুলো প্রায় ছুঁয়ে ফেলছে লক্ষ্য। ঈশ্বর ছুঁড়ে দিচ্ছেন মায়া পোশাক, অ্যান্টিক ফতোয়া। তার গা থেকে খুলে পড়ছে জ্যোতির মাংস, অমৃত ইশারা। এইমাত্র মৃত্যুগুলো ধরে ফেলল ঈশ্বরের পরাস্ত তর্জনী। রাস্তাটা ফর্সা ও ফুরফুরে। আমি, ঈশ্বর ও রাস্তাটা পাশাপাশি হাঁটছি একটা সম্পূর্ণ মৃত্যুর দিকে। গান গাইছে আনন্দ হরো। সবটাই নেগেটিভ কথা বলবো না, আছে আনন্দ আছে। শুনি আরো কিছু কবিতা শুনি। আপনার কবিতা শুনলে সত্যি মুগ্ধ হতে হয়। মনে হয় যে আমরা পারছি না কেন লিখতে এরকম। পুরনো চশমায় রাখা গল্পগুলো পাথর হয়ে আছে। বিনির্মাণ কিছু গুল্ম দিয়েছে মেঘেলা আয়না। প্রতিধ্বনি নিষ্ফলা ক্ষেত, ছেঁড়া পতাকা, বোবা কারখানা। ঘুরে ঘুরে নজর রাখে, ফাটল কুড়িয়ে উপহার দেয়।
থ্রিলার লিখবে বলে সাহসী হয়ে ওঠে হলুদ ডায়েরি। মৌন এক জ্যোৎস্না সহজ করে দিলে শিরোনাম খুব কি খুলে যায় ধাঁধার দেহপট। বরং পাথর শ্যামবর্ণ মৌন জমায় কিছু বীজ বাসনা। তারার খেলনায় মৌসুমি পিকনিক শুধু একমাত্র ফুল চাষিই জানে কি করে খিদে ফোটাতে হয়। অসাধারণ। আপনি প্রশ্ন করতে পারবেন? হ্যাঁ। আচ্ছা দিদি, আরেকটা আপনাকে একটা প্রশ্ন করি, আপনি কি কোনো রাজনৈতিক মতাদর্শে বিশ্বাসী? দেখো, রাজনীতিতে ভীষণ ভয় আমার, ভীষণ ভয়, এবং রাজনীতি করা মানুষকেও ভীষণ ভয় পাই আমি। মানে ইদানিং? হ্যাঁ, ইদানিং। রাজনীতি মানে যে রাজার নীতি, রাজাকে প্রজাকে, আমরা মানুষের সঙ্গে আছি, মানুষ আমাদের সঙ্গে আছে, এই মানুষকে কাদের সঙ্গে কে আছে আমি দ্বন্দ্বে থাকি। তো যার জন্য সক্রিয় রাজনীতিতে আমি কখনোই কোনোদিন যাইনি। আমি ভাবি যে রাজনীতি মানুষের কথা, সত্যি সত্যি মানুষের কথা ভাবে, নিরপেক্ষ মানুষের কথা ভাবে, দলমত নির্বিশেষে মানুষের কথা ভাবে, তাদের বিশ্বাস করি। এবং তারা সেইটা কতটা হচ্ছে সেই সংশয় যেহেতু আছে, আমি কোনো দিকেই নেই এখন। আমি আচ্ছা, আমি বলছি যে এই সময় প্রাসঙ্গিক সময়ে মনে করুন কোনো একটা আমাদের ঘটনা যেটা আমাদের নাড়া দেয়, সেরকম ভাবে কি আমরা প্রতিবাদ করছি, বা কবিরা প্রতিবাদ করলে কি কিছু বা তার ফল হচ্ছে? যেমন শঙ্খ ঘোষকে দেখেছি, যে শঙ্খ ঘোষ যতদিন ছিলেন ওনার কথার একটা কিন্তু ছিল, ভ্যালু ছিল, মানুষ একটা মানত। তো সেরকম উচ্চারণ কি আমরা পাচ্ছি এরকম এই সময় দেখতে পাচ্ছি? বলিষ্ঠ উচ্চারণ সবসময় যে পাচ্ছি না তা নয়, সমবেত অনেকগুলো প্রতিবাদ তো আমরা দেখছি, বর্তমান সময়ে দাঁড়িয়ে সমবেত প্রতিবাদ দেখছি। তার প্রতিফলন কত দূর হচ্ছে সেটা খুব সংশয়ের ব্যাপার। তবে এই প্রতিবাদ তো আমাদের করতেও হবে, নাড়া তো একটা দিতে হবে। যে কোনো অচল অবস্থাকে নাড়াতে গেলে প্রতিবাদের প্রয়োজন আছে। এবার সেটা করতে আমরা কত দূর পারছি সেটা একটা সংশয়ের প্রশ্নই আছে, তবে জরুরি। আচ্ছা দিদি, এবার একটু অন্য প্রসঙ্গে যাব, আপনার গল্পের প্রসঙ্গে যাব। আপনি কবিতা না গল্প, কোনটাতে বেশি স্বচ্ছন্দ? কবিতায় বেশি স্বচ্ছন্দ, গল্পে একটু মাথা খাটাতে হয়। হ্যাঁ, গল্পের মাথা। আচ্ছা, আমি আরেকটা জিনিস জানতে যাবো, যেটা আপনি একটু ডিটেলসে বলবেন। আপনার যে গল্প, সেই গল্পতে কিন্তু মানে যে ঘটনাবহুল গল্প কিন্তু আপনার দেখিনি, মানে একটা মানে যেটাকে আমি কিছুটা জাদু বাস্তবতার ছোঁয়া বলতে পারি, বা কিছুটা একটা বার্তা দিয়ে যাওয়া, বা সে সম্বন্ধে আপনি কিভাবে সচেতনভাবে প্রয়োগ করেন, এবং সে সম্বন্ধে একটু বিস্তারিতভাবে বলুন। ওই যে বললাম, আমি খুব সচেতনভাবে কোনো কিছুই করি না, যেটা যেভাবে গল্পতে কিন্তু আমার মনে হয় ওই যে বললাম, গল্পেতে একটু নির্মাণের কাজটা তো রয়েছেই, ভাবতেও হয়। এবার যেহেতু আমার ধরন ওটা, সেই ধরন থেকে আমি আসতে পারি না। আমার গল্প কম থাকে, গল্পটা কম থাকে, এবং ম্যাজিক রিয়েলিজম যেটা বলছো সেটা কিছুটা থাকে। আমি অবচেতন সত্তা নিয়ে হয়তো কাজ করতে বেশি ভালোবাসি। তো যেটাকে আমরা কি বলবো, সমাশক্তি অলংকার বলতে পারি খানিকটা। এবার সেটা হচ্ছে অচেতন বস্তুর উপরে প্রাণ সংযোগ করে কিছু বলা। সেটা আমার লেখার মধ্যে, গল্পের মধ্যে প্রায়ই আসে। যেমন আমার জল মানুষ বলে একটি গল্প আছে, সেখানে জলের পাইপের ভেতর দিয়ে বিভিন্ন চরিত্র আসছে আমার সামনে। আবার আমি সময় নিয়ে কাজ করতে ভালোবাসি। একজন মানুষকে বিভিন্ন সময়ের পরিপ্রেক্ষিতে ফেলে তাকে বিশ্লেষণ করেছি। আমি মানুষের মানসিক সত্তা, যে সত্তাটা আছে সেই সত্তাটাকে একটা শারীরিক রূপ দিয়ে আনবার চেষ্টা করি। তো সেইগুলো আমার গল্পে রয়েছে। আবার দেখা যাচ্ছে যে একটা মানুষের যে কার্যকলাপগুলো করতে করতে হয়তো শেষে গিয়ে দেখা গেল সেটা সবটাই একটা তার মানসিক পর্যটন,
বাস্তবে সেটা কিছুই ঘটেনি। কিন্তু ওই যে যেটা বললে যে ম্যাজিক রিয়েলিজমের কিছুটা অংশ, যতক্ষণ পর্যন্ত সেই বিবৃতি বা বর্ণনাগুলো বা ঘটনাগুলো চলছিল ততক্ষণ পর্যন্ত কিন্তু বোঝা যায়নি যে সেটা বাস্তব নয়। বোধহয় জাদু বাস্তবতার যে বৈশিষ্ট্য সেটা খানিকটা এই জায়গাটাতে স্পর্শ করে। আপনার কয়েকটা গল্পের কথা যদি বলেন পাঠককে। গল্পের কথা সেভাবে কি বলবো, আমার রিসেন্ট একটি গল্পের বই, আমার প্রথম গল্পের বই সেই সব দেয়ালেরা, আর এই রিসেন্ট একটা গল্পের বই প্রকাশ হলো, ফ্রিডম প্রকাশনী থেকে প্রকাশ হয়েছে, সেটার নাম ঘাস জন্মের ঋণী। তো আমি চেষ্টা করেছি যে আমার যে ধারা সেই সবগুলোই গল্পের মধ্যে রয়েছে। তো আলাদা করে কোনো গল্পের নাম বলছি না, যদি পাঠকরা সংগ্রহ করে পড়েন তাহলে ভালো লাগবে এবং প্রতিক্রিয়া জানালে সত্যিই খুব ভালো লাগবে। অনেকেই বলেন আমার গল্প একটু অন্য ঘরান, আর হয়তো সবসময় বাণিজ্যিক কাগজে ছাপা হয় না সেগুলো, বা পাঠাইও না, আমি জানি আমার গল্পের ধরন এরকম বলে। তো পাঠক না, আরম্ভ পত্রিকায় তো দেখেছি আপনার গল্প, আমারও গল্প বেরিয়েছে, হ্যাঁ, অমিতারও গল্প। আরম্ভ এই সময় একটা ভালো পত্রিকা, আমরা কিন্তু ভালো গল্প ছাপি। হ্যাঁ, আমি লিখি দিবারাত্রির কাব্য, আরম্ভ, গল্পগুচ্ছ, প্রতীতি, এই মানে গল্পের কাগজ মোটামুটি যেগুলো আছে সেগুলোতে লিখি, কিন্তু খুব বাণিজ্যিক কাগজে পাঠাই না আর কি। তার মানে আপনি পরীক্ষা নিরীক্ষাটা পছন্দ করেন না? পরীক্ষা নিরীক্ষার লেখা আপনি পছন্দ এবার করেন? আমার ধরনটাই ওই রকম, আমি যে খুব সচেতন ভাবে যে এটা করব বলে করছি তা কিন্তু নয়, আমার গল্প লেখার ধরনটাই ওই রকম। তো ওই আর কি, খুব চেষ্টা করে যে মানে তার জন্য কি কোনো মানে রেফারেন্স, আমি বলছি যে বিদেশি গল্প কোনো প্রভাব বা এরকম কিছু আছে কি? না, মানে আমি তোমাকে প্রথম থেকেই বলছি না যে আমার কি কবিতা কি গল্পে আমার কিন্তু খুব পড়লে বুঝতে পারবে, যারা খুব নিবিড়ভাবে পড়েন বুঝতে পারবে যে আমার একটা বোধহয়, আমি বয়স বাড়ছে তো এখন আত্মবিশ্লেষণ খানিকটা হলেও করতে পারি, আগে বুঝতে পারতাম না, চিনতে পারতাম না, নিজেকে চেনা খুব কঠিন কাজ, সব বয়সে হয়ে ওঠে না, কিন্তু একটু একটু চিনতে পারি। তো সেটা হচ্ছে খুব একটা প্রভাব যে কারো রয়েছে তা কিন্তু নয়, মানে আমি অনুসরণ কাউকেই সেরকমভাবে করি না, আমি পড়ি সব, কিন্তু সেগুলো আত্মস্থ থেকে যায়, এবং কখনো কখনো ক্ষেত্রে সচেতনভাবে কিন্তু আমি মানে অন্যের লেখার অনুসরণ করি না। তো যার জন্য যেটুকু আছে, যে খানিকটা স্বতন্ত্রতা হয়তো আমার নিজের অর্জিত। আচ্ছা আচ্ছা, শুনি আর কটা কবিতা শুনি আপনার। সময় তো আমাদের লেখার একটা বিরাট অংশ, সময়কে অতিক্রম করে আমরা কিছু করতেই পারি না। যে তুমি বলছিলে দশক বিভাজনের কথা, এই দশক বিভাজনে আমি খুব একটা বিশ্বাসী নই, তবে এর একটা প্রয়োজন আছে। প্রয়োজনটা এটাই যে সময়ের নিরিখে সেই কবি কেমন লিখছেন সেটা বিচার বিশ্লেষণ করতে গেলে দশক বিভাজনের প্রয়োজন পড়ে। তো সেই সময় কিভাবে আমার উপরেও তার নখ দাঁত দেখাচ্ছে, বা শুধু নগদাত বলবো কেন, তার ফুল, তার বাগান, তার ভ্রমর, এইসবও তো দেখাচ্ছে। সবটা মিলিয়ে ফুল, বাগান, এরা যেরকমভাবে আমার উপর প্রভাব ফেলছে, তাদের নখ দাঁত নেই, তারা যে আলোটা দিচ্ছে, অন্যদিকে যে সময় আমাকে নখ দাঁত দেখাচ্ছে সেই সময় কিভাবে আসছে সেটা বলি। ত্রাণ শব্দ, মহামান্য পরিত্রাণ, এই তো সময়, কাঁটারা আরো মরিয়া, উঁচু হচ্ছে ধিকি ধিকি, এক বুক লাইব্রেরি পুড়ে গেল, মগজের ছাতা হলো প্রণম্য মেলোডি, চাঁদকে চাঁদ দেখতে বলে পালিয়ে বেড়াচ্ছে প্রতিক্রিয়া, সেই সব আশ্চর্য দুঃখ বড় হতে হতে জাতিস্বর, নিজেকে স্বীকার করে ঝলসে খায় যৌবন প্লেটে, এই তো সময়, বিপ্লব ফোড়ন দিয়ে রান্না হচ্ছে রূপকথা, ঝাঁঝবিহীন গল্পদা প্রকল্পে ঢুকে গেলে একটা প্যারালাল পৃথিবী আর একজন আমার মতো আমি মুখোমুখি, চুরমার শ্বাসবায়ু, সুখের রেকর্ড ভেঙে দিচ্ছে বহু কোষে সুর, ভাঙা রণপা, দৌড়, ক্লান্ত ফুর্তি, এই তো সময়, মহামান্য পরিত্রাণ, জালগুটন ছেকে ছেকে তুলুন কৃতদাস, ভাবুন মোহনিয়া, বাঁশি কি করিতে কর্মা ছিল কোনোদিন, ভাবুন।
পড়ুন, আরেকটা কবিতা পড়ুন। তাহলে এ পর্যন্ত আপনার কটি গ্রন্থ হলো মোটামুটি, গল্প কবিতা নিয়ে? আমার গল্পের বই দুটো। দুটো, হুম। একটা কবিতার? একটা নভেলেট আর কবিতার বই সম্ভবত 7টি। সাতটি। এবার একটু পরিত্রাণের কথা বলি। হুম, তবু শান্তি, তবু তো আনন্দ আর থাকে। হুম, চাঁদের খাওয়া হলে এঁটো কাটা দাতার ভূমিকায়, বদান্যতায় আঙুল চাটে পাথরের হ্যালুসিনেশন। পাথরের পাপ নেই, ঋতু বদল নেই। হ্যালুসিনেশন সে কি ইচ্ছের স্বরলিপি? আঙুল থাকে, জীব থাকে। মরা নদীর নিচে যেভাবে শোকসভা, মানুষও কি পাথর হলো? এমন সনাতন আকাশ তার, এত যে ভোর গন্ধ বুক জুড়ে, সেসব কিছুই নয়। দাঁতের ফাঁকে লেগে থাকা জ্যোৎস্নার কুচি গলা দিয়ে নেমে যায়। রোজ বাজারের ফর্দ হাতে উঠে আসে ব্রহ্মাণ্ড লালা। লালা খিদে, খিদে গতি, গতি মায়া প্রসবিনী ঢেউ। ক্ষত সব এভাবেই হিরণ্ময় হবে। প্রজ্ঞার পকেটে জমবে মেঘ শিল্পের আবল তাবল। যতটা নশ্বরতা, ততটাই বীজের অভিলাষ। চাঁদ ও চাকায় আঁকা থাকবে মানুষের খিদে। খুলে যাবে সহস্রার, সপ্তম দলে খেলা করবে মুক্ত ভ্রমণ। যৎসামান্য আমি দিয়ে মানুষই তো অজস্র হবে। মানুষ কেন পাথর হবে? শুধু মনে করে রোজ রোদে দেবে আনন্দের বয়ান। মানুষ কেন পাথর হবে? মানুষ কেন পাথর হবে? সত্যি সেই আনন্দের বয়ান যে স্যাঁতস্যাঁতে চৌকির তলায় হয়তো আমরা লুকিয়ে রাখি, তাকে বের করে মাঝে মাঝে রোদ্দুরেও দিতে হয়। বাহ, সুন্দর সুন্দর কথা। আচ্ছা দিদি, আরেকটা প্রশ্ন আপনার কাছে করব। তো আপনারা তো বিভিন্ন সাহিত্য উৎসবে যান, কবিতা উৎসবে, তো এই সাহিত্য উৎসবের কতটা প্রয়োজনীয়তা এবং যে ঘরোয়া আড্ডা যেগুলো হয়, এবং সেই দুটোর মধ্যে যদি আমি আপনাকে তফাৎ করতে বলি, সেটা আপনি কি বলবেন বক্তব্য? দেখো, সাহিত্যের জন্য একসঙ্গে জোট বাঁধা, সেই উদ্দেশ্যেই কিন্তু অনুষ্ঠানগুলোর তৈরি। যে কোনো সূচনা দেখবে একটা আদর্শ থাকে, যে কোনো সূচনাতে। তো সেই আদর্শ নিয়ে এগুলো তৈরি হয়েছিল। উদ্দেশ্য কি? যে আমরা যা যা লিখছি সেগুলো বিনিময় হবে, আমরা পরস্পর আলোচনা করব এবং সেখান থেকে সমৃদ্ধ হব এবং একটা প্রকাশ পাবে। এই যে আমার যে যন্ত্রণা বা আমার যে না বলা কথাগুলোর প্রকাশ হচ্ছে কবিতার মধ্য দিয়ে, সেই কবিতাগুলোকে আমি সবার মাঝখানে প্রকাশ করে আরও সেই আনন্দকে বাড়িয়ে তুলব। এটাই তো উদ্দেশ্য। সেই উদ্দেশ্য নিয়ে অনুষ্ঠানগুলো শুরু হয়। কিন্তু এখন যে অবস্থা চলছে, যে একটা অনুষ্ঠানে যে এতজন কবি এবং এই 2 মিনিট বা 1.5 মিনিট করে একটি করে কবিতা পড়া হচ্ছে, এবং আমরা কেউ শুনছি কেউ শুনছি না, নিজে কবিতা পড়ার পর চলে যাচ্ছি। সবাই আমরা কিন্তু এই অভিযোগ করছি, কিন্তু সবাই এই কাজটাই করছি। তো যাই হোক, সেটাতে আমার মনে হয় যে সাহিত্য পাঠের যে মূল উদ্দেশ্য সেটা কিন্তু আদৌ হয় না। তুমি যে ছোট অনুষ্ঠানগুলোর কথা বলছো, সেই অনুষ্ঠানগুলোতে আমার মনে হয় সেই ঘরোয়া আড্ডাতে সেটা হয়। কারণ বিনিময়টা হয়। হ্যাঁ, আমরা যদি 7-8 জন মিলে বসে কবিতা পড়ি এবং সেই কবিতার আলোচনা করি, কবিতার পাঠ প্রতিক্রিয়া দিই, তাহলে সবাই সমৃদ্ধ হব। এই সমৃদ্ধ হবার জন্যই তো এটা তৈরি হয়েছিল। তো আমরা চেষ্টা করি, আমি আমার নিজের বাড়িতেও চেষ্টা করি সেটা। আপনারও সবকটি একটা বেশ সুন্দর হচ্ছে। আশিয়ানা কি জানো, আশিয়ানার আড্ডা আমরা বসছি। এবং আমাদের কবিতার ক্ষেত্রে আমার মনে হয় সব ক্ষেত্রেই সৎ থাকা বাঞ্ছনীয়, কবিতার ক্ষেত্রে সৎ থাকা উচিত। ওইটা তো প্রাণের সম্পদ, সেখানে সৎ থাকা উচিত এবং সৎভাবে বলা উচিত। তবে হ্যাঁ, এক একজনের রুচি আলাদা, এক একজনের পছন্দ আলাদা। আমার কারো কবিতা ভালো নাই লাগতে পারে, কিন্তু আমার যদি মনে হয় যে এটা করলে এই কবিতাটা আর একটু ভালো হতো, সেইটুকু অন্তত বলা আমাদেরও উচিত, এবং যিনি লিখেছেন তারও উচিত সেটাকে শুনে। সেইটা কিন্তু এই ঘরোয়া আড্ডা এবং কবি, আমি সেটাই ভাবছি যে কবি সুশীল নাগ ছিলেন, ওনার বাড়িতে আমাদের স্বপ্নের করিডোরে আড্ডাগুলো বহুবার আপনিও গেছেন। সত্যি সেসব দিকগুলো খুব মিস করি। তো এটা সত্যি কথাই বললেন যে আজকাল যে অনুষ্ঠানগুলো, কিন্তু এত যে অনুষ্ঠান হচ্ছে, সত্যি আমি তো যেতে পারি না, অনেকেই অনুষ্ঠান হচ্ছে চারিদিকে, অনেকেই যায়। তো সত্যি তাই যে আপনি যেটা বললেন যে কিছু যদি দিনের শেষে না পাওয়া যায়, তাহলে একটা আফসোস থেকে যায়।
ওইটুকুই হয়, বন্ধু বান্ধবের বলে সঙ্গে দেখা হয় একটু জনসংযোগ বাড়ে। ওই এখন তো আমরা সবাই ঘরমুখী হয়ে গেছি, ওখানে গেলে কিছু বন্ধু বান্ধবের সঙ্গে গল্প গুজব হয়, এইটুকুই পাওয়া। সেটাও অনেকটা পাওয়া। দেখি আপনার কবিতা শুনি আর একটা। অনুষ্ঠানের কথা বললে, কবিতা পাঠের কথা বললে, প্রচার প্রসার তার সঙ্গে জড়িত দুটো শব্দ। তো সব কিছুর পরেও আমরা কি ভরে উঠছি? প্রশ্নটা কিন্তু আসছে। আত্মতুষ্টি আসছে। আত্মতুষ্টি কিসে আসে, কিভাবে আসে, সেটাও একটা প্রশ্ন। সেই জটিলতার মধ্যে আমরা যাচ্ছি না। তবে ওই যে বললাম, আত্মবীক্ষণেরও দরকার আছে। আত্মবীক্ষণ মাঝে মাঝে কিছু প্রশ্নের সামনাসামনি দাঁড় করিয়ে দেয়, তখন বড় অসহায় লাগে। সেই রকম একটা মুহূর্তের সৃষ্টি যখন আমি আমার মুখোমুখি। কবিতাটির নাম মুখোমুখি। কবি ও কবিতা যখন। এত হাততালি সব আমার, এই সব ফোটা ফোটা কুর্নিশ, শালঙ্কারা প্রতিক্রিয়া আমার। হে আস্থা, তবে আধার দাও, সেজে উঠি। এই যে আমি নেই নিয়ে, জীবাশ্ম নিয়ে চাঁদের পাকশালায় ঢুকি। ব্যঞ্জন গন্ধে পরিচিত হয় মুখচোরা ভাতের ঠিকানা। পাপটা ভাগ করে নেওয়া দিনকাল, আমার হয়ে ওঠার গল্প শুনে তারই পাশে চিতার আগুন দূরবীন পাঠায়। মঞ্চ সফল কথায় পিছতে পিছতে বালি শিল্প আমি। তোমার খচখচ, তোমার তাজে আমি নেই। খাঁখা অক্ষরের আতুর ঢালা প্লবতায় নেই। উৎসবে একাকিত্বে নেই। নেই মনোযোগে ব্যাকরণ, সিঁড়ি, ম্যাপ, কবি। এত হাততালি তবে কার? কে এই গ্রন্থিত আলোড়ন? প্রশ্নটা সত্যি নাড়া দেয় এখন। সত্যি অসাধারণ। আচ্ছা দিদি, আমরা প্রায় অনুষ্ঠানের শেষের দিকে চলে এসেছি। নমস্কার, কে কে দেখছেন? অনেকেই দেখছেন। সকলকে আমাদের রুবেল দেখছেন প্যারিস থেকে, ফ্রান্স থেকে, নয়নদা দেখছেন, লাকি দেখছেন, প্রদীপদা দেখছেন। সকলকে আমাদের স্বপ্নের করিডোরে পত্রিকার তরফ থেকে আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা জানাই। সকলে ভালো থাকুন। দিদি, আমার আরও দুটি প্রশ্ন যেটা আপনাকে শেষের দিকে করতে চাইছি। আপনার জীবনে কিছু স্মরণীয় মুহূর্তের কথা বলুন। আরেকটা হচ্ছে যে নতুন প্রজন্মের কাছে আপনি কি বার্তা দেবেন এবং তারা কিরকম লিখছে বলে আপনার মনে হয়? আর আরেকটি শেষ প্রশ্ন, আমাদের যে দুর্গাপুর শহর, আপনি তো অনেকদিন আছেন, সেই দুর্গাপুর শহর নিয়ে কিছু বলুন। দুর্গাপুর শহরের আশা, ভবিষ্যৎ বা স্বপ্ন। দুর্গাপুর শহর, আমি যখন থেকে আছি শহর থেকে আমার ভালো লাগে। ভালো লাগার কারণ, একটা বিশেষ কারণ শহরটির নির্জনতা এবং প্রাকৃতিক সৌন্দর্য। সেটা ভীষণ ভালো লাগে। এত ফাঁকা, এখানের আলো, হাওয়া সবটাই যেন মনে হয় শৃঙ্খল মুক্ত। যেভাবে আমরা সব কিছুকে চারদিক থেকে শিকলে আটকে রাখছি, এমনকি গাছটিকেও বড় হতে দিচ্ছি না। গাছটিও আমাদের নিয়ন্ত্রণে রয়েছে। সে কত বড় হবে, সে কী রঙের ফুল ফোটাবে, সেইগুলোও আমাদের নিয়ন্ত্রণে আছে। তো সেইগুলো সব, এই যে বনসাই হয়ে যাওয়া চারদিক, সেইগুলো খুব কষ্ট দেয়। দুর্গাপুরে এসে আমি সেই উন্মুক্ত পরিবেশটা পেয়েছি। সেই জন্য দুর্গাপুর আমার ভীষণ ভালো লাগে, নির্জনতার কারণে। মানুষ তো অবশ্যই, মানুষ ছাড়া তো পৃথিবী হয় না। মানুষ আসলে তো মানুষই। তো প্রচুর মানুষের ভালোবাসা পেয়েছি, সেটা আমার প্রাপ্তি। সেই জন্য দুর্গাপুর সত্যি একটা ভালো লাগে। আমি কলকাতায় থাকবার সুযোগ হলেও আমি সেই জীবন এখানেই থাকবো, এই নির্জনতা এবং পরিচ্ছন্নতার জন্য। সেটা আমার সিদ্ধান্ত। এটা তোমার শেষ প্রশ্ন ছিল। তারপরে তার আগে প্রশ্ন ছিল ছোটদের জন্য কি বলবো, নতুন প্রজন্মের জন্য কি বলবো। নতুন প্রজন্মের জন্য একটাই কথা বলবো, যারা কবিতা ভালোবাসো, জোর করে তো কেউ কবিতায় আসছো না, যারা কবিতা ভালোবাসো, কবিতাকে ভালোবেসে কবিতা লেখো, কবিতার সঙ্গে থাকো এবং চট করে একটা বড় হয়ে যাবার যে লাফ, সেই লাফে যেও না কেউ। কবিতাকে থিতোতে দাও, কবিকেও থিতোতে দাও, তাহলে যে সম্পদ পাবে সেই ঐশ্বর্য কিন্তু
সবার সঙ্গে ভাগ করে নেবার ঐশ্বর্য এবং তা ফুরোবে না, এইটুকু আমার বলা। আর স্মরণীয় মুহূর্ত, প্রতিটি মুহূর্তই স্মরণীয়, যে মুহূর্তগুলো আমার ভেতর থেকে একটা আনন্দের জন্ম দিচ্ছে। তো সেই রকমভাবে আলাদাভাবে জীবনে তো অনেক কিছু থাকে, আলো অন্ধকার অনেক থাকে, অনেক সাঁকো থাকে, সমুদ্র থাকে, অনেক অনেক কোণ থাকে, যে কোণগুলোর মধ্যে লুকিয়ে ফেলা যায় নিজেকে। আবার উন্মুক্ত আকাশের মতো কিছু মুহূর্ত থাকে। তো সেইগুলো নিয়েই আমি আমার হয়ে ওঠা, আমার পরিবেশের জন্ম হওয়া, সেগুলো থাকে। কিন্তু আমার মনে হয় সেই মুহূর্ত, যে মুহূর্ত, প্রতিটি মুহূর্ত, যে মুহূর্তগুলোতেই আমার ভেতর থেকে একটা আলোর বুদবুদ উঠে আসে, একটা ওই যে বললাম আনন্দের বয়াম হাতে আমি রোদ্দুরে গিয়ে দাঁড়াতে পারি, সেই মুহূর্তই আমার জীবনে স্মরণীয় মুহূর্ত। খুব সুন্দর। নমস্কার, আমি জয়ন্ত দত্ত, দুর্গাপুর থেকে স্বপ্নের করিডোর পত্রিকার সম্পাদক। আমাদের সঙ্গে ছিলেন আজকে বিশিষ্ট কবি শ্রদ্ধেয় অরণ্যা সরকার মহাশয়া। আপনারা শুনলেন, সকলকে দিদি অনেক ধন্যবাদ। ভালো থাকুন। হ্যাঁ, এবং আমার আঁকা এক ছবি এবং একটি কবিতার বই আপনাকে দিলাম। আবার আমাদের আড্ডায় কখনো ডাকবো, আপনার কবিতা শুনতে খুবই ভালো লাগে। জয়ন্ত প্রচুর দিয়েছে, আবার পেলাম এমন উপহার, ভীষণ ভালো লাগলো। আবারও বলছি আপনারা সবাই ভালো থাকুন। নমস্কার, নতুন বছরের অগ্রিম শুভেচ্ছা রইল, শুভ নববর্ষ, সবাই খুব ভালো থাকবেন।